এখন যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা হচ্ছে, বলা হয়েছে যে 20টি মূল এজেন্ডার মধ্যে 12টিতে সমঝোতা হয়েছে বা মতৈক্য হয়েছে, বাকিগুলো নিয়েও কাজ করছে। আশা করি এই মাসের মধ্যেই জুলাই সনদ দিতে পারবো। জুলাই সনদে কি থাকবে বা জুলাই সনদ দিলে কি হবে, আর না দিতে পারলে কি হবে? আচ্ছা, এখানে মনে হয় যে 20টির মধ্যে 12টা না, মোট 166টি। এটার মধ্যে 12টা মৌলিক বিষয় মোটামুটি কাছাকাছি আসছে। সার্বিকভাবে যদি বলেন, আমি পর্বতের মুশিক পোষক ছাড়া কিছুই। 20টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে 12টি। আচ্ছা, 12টার মধ্যে আপনি আমার একদম যতটুকু মনে পড়ে, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না সহ আর্টিকেল 70, যেখানে ফ্লোর ক্রসিংয়ের যে একটা ইয়ে ছিল, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধান নির্বাচন, বিচারপতি ইত্যাদি ইত্যাদি, এগুলি কিন্তু মৌলিক বিষয় নয়। কিন্তু আপনার আপার হাউস, লোয়ার হাউস, তারপরে মানে নারী সংসদ সদস্য নির্বাচন সরাসরি, এগুলি মৌলিক বিষয়, কিন্তু একটা তো একমত হতে পারেনি। আমি আপনাকে আগের প্রোগ্রামে আপনার মনে আছে, কাগজ দেখিয়েছিলেন, আমি দেখিয়েছিলাম যে একটা তো হবে না, আমি তো কথা বলবো না প্রয়োজন বোধে, আমি এরকম বলেছিলাম। ব্যাপারটা তাই। সো ওই অর্থে এই যে এত বড় একটা কমিশন, এতদিন ধরে কাজ করছে, আজ থেকে 6টা বড় কমিশনের যদি কথা ধরি, তারা 4-5 মাস আগের থেকে, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 5 মাস আগে বেশ কিছু সংস্কার প্রস্তাব করে বসে রাখছে। তাই আমরা যে নতুন রাজনৈতিক দল, আমরা এখন এই নিবন্ধনের জন্য কাজ করছি। দেখুন, বৈসাদৃশ্যটা কি, আমাদেরকে সার্টিফিকেট দিতে হচ্ছে যে 72 আর্টিকেল, মানে 1972 কনস্টিটিউশন অনুযায়ী আমাদের দলে কোনো কোলাবরেটর নাই, যুদ্ধবিরোধী নাই বা যুদ্ধ অপরাধী কেউ নাই, ঠিক আছে। আবার জামাত ইসলামের নিবন্ধন কিন্তু হয়ে যাচ্ছে। সো বাংলাদেশ এখন একটা মোটামুটি একটা ম্যানেজমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ধরুন আমরা এই যে ঐক্যমত্য কমিশন, এখানে আপনার 90-এর উদাহরণ দেই। 90-তে সমস্ত দল এক কথা বলে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রধান রাষ্ট্রপতি বানিয়ে দিল, যে মুহূর্তে তারা ক্ষমতা আসে, পুরানার সমস্ত কিছু কিন্তু একদম ডিলিট। এবারও ঘটনা তাই হতে যাচ্ছে। এখানে যতই আলাপ হোক না কেন, যদি কোনো একক দল কোনো মেজরিটি পেয়ে যায়, সমস্ত কিছু আন্ডু হয়ে যাবে। সুতরাং এখানে জাস্ট এফোর্ট দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে ওই একেবারে সময়, অর্থ এবং অনেক গুরুত্বপূর্ণ কাজকে আমরা মানে বাইপাস করে এই কাজগুলি করছি। এখন দেখুন, আপনার সামনে একটা যেন নির্বাচন করে ছেড়ে দেমা কেঁদে বাঁচি টেকনিক হল একমাত্র গ্রহণযোগ্য টেকনিক। আপনি বিচার ব্যবস্থা কন্টিনিউ করতে পারবেন, সংস্কার তো দেখতেই পাচ্ছেন, যেটাকে আপনি এই যে 10টা-12টার যে কথা বলা আছে, তাও এটা ভবিষ্যৎ কেন্দ্র দিকে যাবে। তাহলে বিচার আপনি করতে পারছেন না, কারণ বিচার একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। সেদিন চিফ প্রসিকিউটর যে বললেন যে একজনকে পেয়েছে যে সাইকি, যে কাছ থেকে গুলি করার পরে 1000-এর ঊর্ধ্বে গুলি করেছে, সে যখন মগজ এবং রক্ত বেরোসে হাতে আসে, তার মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি কাজ করে, মানে হি বিকাম সাইকি। তা আপনি এই লোকটাকে ধরেছেন, তার মতামত জেনেছেন, সর্বোচ্চ যে আদেশ দিয়েছে তাকে জানেন, মধ্যবর্তী যে প্রতিরক্ষা উপদেষ্টা যে দিয়েছেন, 3টা লোকের একটা টোকেন বিচার করেন না, 1টা-2টা করেন না কেন? আপনি পারবেন না তো। এই যদি আপনি শেখ হাসিনার নামে যদি যে বিচার আছে, 100 বছর লাগবে। যতগুলি বিচার হয়েছে, এগুলো যদি আপনি সব করতে চান, মানে 100 বছরে শেষ করতে পারবেন না। আমাদের সিস্টেমটা এরকম। সুতরাং কোনো রকম 1টা-2টা টোকেন বিচার করা, কোনো রকম 2-1টা সংস্কার যেটা সবাই মিলে মানছে বা বিরোধিতা করছে না, এবং একটা নির্বাচনকে সামনে টার্গেট করে আপনাদের মানে ছেড়ে দেওয়া খেদে বাঁচি হলে নির্বাচন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন তিনি করতে চান। এটা উনি বলেছেন। প্রথম কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা অনেক কিছু বলেছেন, কিন্তু এখন বলে আমি মনে হয় নিরপেক্ষ নির্বাচন করতে পারবো কিনা সন্দেহ আছে। এ কথা উনি বারবার বলেছেন, কারণ কেউ তাকে সহযোগিতা করছে না। রাজনৈতিক দলগুলি চাঁদাবাজি, মাস্তানি, মানে অসহিংস আচরণ করছে। তারপরে আপনার প্রশাসনের দিক থেকে সহযোগিতা পাচ্ছে না, মানে উনি তো হেল্পলেস। পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি এখন প্রফেসর ইউনূস বাংলাদেশের মাটিতে।